হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আমি নতুন আরেকটি ভিডিও আপলোড করলাম। ভিডিওটি আপনারা দেখবেন। দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, আমাকে শেয়ার এক করবেন। কাপ আর চা নিয়মিত দেবে? ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি শরীরটা সাবস্ক্রাইব করতে শীতে ভুলবেন না জমে বন্ধুরা। যাচ্ছে, ধন্যবাদ। আর ক্ষুধাও লেগেছে খুব। সাথে কোনো টাকা নেই, সারাদিনে কিচ্ছু খাইনি বাপু। ভাই, এসব ফাও খাওয়ার ধান্দা বাদ দাও বুঝলে। সামনে গিয়ে দেখো কোথাও পাও কিনা। ইদানিং এত ভিখারি কোথা থেকে আসি বুঝি না। দেখুন দাদা, ব্যবসায় এমনি লস চলছে, এখন আর পাও খাওয়াতে পারবো না। আজকের জন্য মাফ করবেন। তা দাদা, বলছি কি, এরকম ফাও না খেয়ে ভিক্ষা করে কয়েকটা টাকা আনুন না, তাহলেই তো হয়। এই যে দাদা, এখন আর ফাও চলে না বুঝলে দাদা। কোত্থেকে আসে যেসব লোক কে জানে। যাও যাও, সামনে গিয়ে দেখো পাও কিনা। এক কাপ চাই তো চাইছি দাদা, বেশি কিছু তো চাইনি। বললাম তো ফ্রিতে দিতে পারবো না। সুরেন বেঞ্চটায় বসে শুধু দেখেই গেল। লোকটার সাথে হওয়া অন্যায়ের কোনো প্রতিবাদ করতে পারল না। মরবি, তোরা সবাই মরবি, একজনও বাঁচবি না, একজনও না। লোকটা একটু দূরে গিয়েই সুরেনকে ডাক দিল। এই যে সাহেব। আমাকে ডাকছেন দাদা? হ্যাঁ, আপনি। প্রণাম দাদা, প্রণাম। বলুন। সোনালী এক্সপ্রেসে উঠবেন তো? হ্যাঁ, সোনালী এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি, কিন্তু সেটা আপনি জানেন কি করে? এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ লোকটা উধাও হয়ে যায়। কোথাও কোনো সাড়া নেই। এ কি, লোকটা কোথায় গেল? আপনি আছেন? কি একটা মুশকিলে পড়ে গেলাম। পরিবেশটা খুব ভালো লাগছে না, এখানে থাকা যাবে না। সামনের দিক চলি। সুরেন ভয়ে আর পিছু ফিরে তাকায়নি, সোজা চলে গেল বাস স্ট্যান্ডের দিকে। রাতও অনেক হলো, এখনো কোনো গাড়ি এলো না। এই হলো সুরেন। সুরেন কোনোদিন মামাবাড়ি যায়নি। সুরেনের মার বিয়ের পর থেকেই তার নানাবাড়ির সাথে সম্পর্ক ভালো ছিল না। নানা নানি সবাই বেঁচে আছে কিনা তাও জানা নেই। আর বেঁচে থাকলেও সুরেন হয়তো কাউকেই চিনবে না। শুধু মার থেকে বাড়ির ঠিকানাটা নিয়েই বেরিয়ে পড়েছে সুরেন। খানিকক্ষণ অপেক্ষা করার পরে সোনালী এক্সপ্রেসের আগমন। এত রাতে বাস পেয়ে সুরেনের একটু সাহস হলো। বাসটা থামানোর সাথে সাথেই সুরেন বাসে উঠে গেল। প্রায় 1 ঘন্টা বাস চালানোর পরে গন্তব্যে এসে পৌঁছালো। রাস্তার পাশে নেমে পড়ল সুরেন। বাস চলে গেল, সুরেন একা হয়ে পড়ল। এখান থেকে উজানতরীর ঘাট অবধি একাই হেঁটে যেতে হবে সুরেনের। উজানতরী হলো একটি খেয়া ঘাটের নাম।
এই নদীতে প্রচণ্ড উজান থাকায় এই ঘাটের নাম দেয়া হয় উজানতরী। যাই হোক, একাই যেতে হবে, কারণ এত রাতে কোনো বাহন পাবে না, এই রাতে কোনো গাড়িও পাবো না। সেই উজানতরীর ঘাট অবধি হেঁটেই যেতে হবে। সুরেন আর কিছু না ভেবে সোজা রওনা হলো উজানতরীর উদ্দেশ্যে। আজ নদীতে ভরা অমাবস্যা, ভারী বাতাসও বয়ে যাচ্ছে নদীর উপর দিয়ে। এমনি অমাবস্যার রাতে পানিতে নদী ভরা থাকে। অমাবস্যার রাতে অবশ্য বেশি নৌকা চলাচল করে না, হাতে গোনা কয়েকটা নৌকা চলে এই রুটে, কারণ এই রাতে নদীতে প্রচণ্ড উজান থাকে। অদক্ষ মাঝি হলে যাত্রীদের মৃত্যু পর্যন্ত হতে পারে। ইতিমধ্যে সুরেন উজানতরীর ঘাটে এসে হাজির হলো। অমাবস্যা রাতের জনশূন্য খেয়াঘাট গম্ভীর হয়ে আছে। নদীর পাড়ে অনেক বন জঙ্গল রয়েছে, সেখান থেকে ভয়ঙ্কর প্রাণীদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এত রাত হয়ে গেল তবুও কোনো খেয়ে আসছে না, আর জানিও না কখন খেয়ে আসবে। এ রাতে আদৌ খেয়ে আসবে কি না তাও জানি না। কীভাবেই বা জানবো, কখনো তো আসেও নিয়ে পথে। ভারী বিপদে পড়ে গেলাম। কথা শেষ না হতেই সুরেনের কানে ভেসে আসলো হরিবল ধ্বনি। কয়েকজন মানুষ মিলে একসাথে বলছে, বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। এই রাতে এই অদ্ভুত ধ্বনি কোত্থেকে আসলো? সুরেন ভালোভাবে নদীর দিক তাকাতেই দেখতে পেল দূর থেকে একটা নৌকা আসছে, আর সেই নৌকা থেকেই এই অদ্ভুত আওয়াজটা আসছে। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি। সুরেনের আর বসতে বাকি রইল না যে ওই নৌকাতে কারো লাশ বহন করছে। তার মানে এটি একটি লাশবাহী নৌকা। সুরেন থরথর করে কাঁপছে হরিবল ধ্বনিতে, আর এইদিকে রাতের নিস্তব্ধতায় বোঝাই যাচ্ছে ভয়ঙ্কর এক পরিবেশ। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। মৃত মানুষ নিয়ে এই নৌকাটা কোথা থেকে আসলো, আর এটা যাবেই বা কোথায়? পরক্ষণে সুরেনের মনে পড়ল পাশেই তো একটা শ্মশান ঘাট আছে, হয়তো ওখানেই নিয়ে যাবে মরদেহটা। কিন্তু শ্মশান তো আরো বাঁ দিকে, তাহলে এই নৌকাটা আমার দিকে আসছে কেন? সুরেন কিছুটা ভয় পেয়ে যায়। খানিকক্ষণ পরে নৌকাটা উজানতরীর ঘাটে এসে পৌঁছায়। বলো হরি, হরি বল, বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। দূর থেকেই একজন লোক সুরেনকে ডাক দিয়ে বলল, এই যে বাচ্চা, তোমাকে দেখেই অনেক দূর থেকে আসলাম, ওপারে যাবে তো? হ্যাঁ দাদা, ওপার যাব। কিন্তু আপনারা কারা? আমরা ওপারে যাব, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে আমাদের। তার জন্য আমাদের আরো লোক প্রয়োজন। তুমি চলো আমাদের সাথে। লাশ সৎকার করা লাগবে। লাশের সুবিশাল দেহ, এটা নামানো এক পক্ষে আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে, তাই তুমিও আসো। না না, আমাকে ক্ষমা করবেন দাদা, আমি লাশ দেখলে ভয় পাই, আমি যেতে পারবো না। আপনারা যান, আমি অন্য একটা খেয়া ধরে ঠিক চলে যাব। আহা, তুমি বুঝতে পারছো না, এত রাতে আর কোনো খেয়া আসবে না এখানে। তাছাড়া এখানে রাতের বেলা শিয়াল কুকুর খাবার খুঁজতে আসে। তুমি যদি এখানেই থেকে যাও তাহলে রাতটা তোমার জন্য বেশি ভালো হবে না। আর চলে এসো আমাদের সাথে। এমন কথা শুনে সুরেনের কপালে চিন্তার ভাঁজ। কি করবে? অচেনা জায়গা কোথায় বা যাবে?
নৌকায় থাকা ব্যক্তির কথা শুনে সুরেনের হাড় ঠান্ডা হতে শুরু করলো। এক পর্যায়ে সুরেন সম্মতি জানালো। ঠিক আছে যাব, কিন্তু আপনাদের কাজ শেষ হলে আমাকে ওপার নামিয়ে দিবেন। ঠিক আছে, তাই হবে। সময় নষ্ট করো না, উঠে পড়ো। জায়গাটা বেশি সুবিধের না। ভাবার বিষয় হলো নৌকার মানুষগুলো খুব অদ্ভুত ছিল। মনে হচ্ছে তারা সবাই ক্ষতবিক্ষত। কারোর একটা হাত ছিল না, কারো একটা পাও ছিল না, কারো বা একটা চোখ ছিল না। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো অঙ্গহারা ছিল। এটা দেখে সুরেন আরও ভয় পেয়ে যায়। পরিশেষে নৌকা রওনা হলো শ্মশানের উদ্দেশ্যে। মাঝি নৌকা চালাচ্ছে, পাশেই একজন দাঁড়িয়ে সিগারেট টানছে। নদীতে প্রচণ্ড বাতাস থাকায় হঠাৎ করেই লাশের মুখ থেকে কাপড়টা সরে যায়। অমনি সুরেনের চোখ পড়ে লাশের উপর, আর লাশ দেখে সুরেনের চোখ কপালে উঠে যায়। এ কি উনি? কে উনি? এই মানুষটা মরল কিভাবে? একে তো আমি আসার পথেই দেখে আসলাম, এবং কি কথাও বললাম হরিচাচার চায়ের দোকানে। আরে দাদা, কি বলছেন এসব? রাতে ঘুমাননি তো, তাই উল্টোপাল্টা কথা বলছেন। এই লাশ অনেক আগেই মারা গেছে। এতদিনেও পুলিশ মৃত্যুর ঘটনা জানতে পারে নাই, তাই দীর্ঘ সময় হিমঘরেই পড়েছিল। অবশেষে আজ রিলিজ পেল। হিমঘর থেকে প্রথমে বাড়িতে, আর এখন শ্মশানে নিয়ে যাচ্ছি। আর আপনি বলছেন আজই এর সাথে কথা হয়েছে আপনার? যত সব। আমি সত্যি বলছি দাদা, এই মানুষটার সাথে আমি সন্ধ্যায় কথা বলেছি। চুপ করুন, সামনে এই শ্মশান ঘাট। এখানে নেমে কাজে লেগে পড়তে হবে। কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব এই শ্মশান থেকে বেরিয়ে যেতে হবে। সুরেনের মুখে আর বলার ভাষা নেই। সুরেন হতভাগ, কি হচ্ছে তার সাথে কিছুই বুঝে উঠতে পারছে না। আমার সাথে এসব কি হচ্ছে? যে মানুষটাকে একটু আগেই জীবিত দেখে আসলাম, সে মানুষটা এখন লাশ হয়ে গেল। এখন তাকে নিয়েই আবার শ্মশান ঘাটে যাচ্ছি। এটা কিভাবে সম্ভব? নৌকা শ্মশানে চলে এসেছে। শোনো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব লাশ সৎকার করে এই শ্মশান থেকে বেরিয়ে পড়তে হবে, না হলে আমরা সবাই মারা যাব। কারণ আজ অমাবস্যা রাত। এ রাতে শ্মশানের আত্মাদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে, আর তারা রক্তের নেশায় ঘুরে বেড়াবে। তাদের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয়। চিতায় আগুন দিয়ে দিল, কারণ এই শ্মশানে বেশিক্ষণ থাকা নিষেধ। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। এমনিতেই আজ অমাবস্যা রাত। শ্মশানের কাজ শেষ করে তারা সবাই আবার নৌকায় উঠে পড়ে। তা তুমি এখানে কেন এসেছো বাছা? আমি নানা বাড়ি এসেছি, আর আগে কখনো আসা হয়নি, এই প্রথম। কে বেঁচে আছে কে মারা গেছে তাও অজানা। শুধু মার কাছ থেকে বাড়ির ঠিকানাটা নিয়ে এসে পড়েছি। ও ঠিক আছে, যাও। বলছি তারা সবাই বেঁচে আছে তো? মানি? না, এমনি জিজ্ঞেস করলাম। একটু পরে নৌকা ঘাটে চলে আসলো। এখানে নেমে পড়ুন সাহেব, আমরা আরো সামনে যাব। আমাদের গন্তব্য এখন আসেনি। সুরেন এখানেই নেমে রওনা হলো নানা বাড়ির উদ্দেশ্যে।
সুরেন একজন পথচারীকে এই বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলো। আচ্ছা দাদা, এই বাড়িটা চিনেন আপনি? আরে দাদা, আপনি কি পাগল হয়ে গিয়েছেন নাকি? এই বাড়িতে যাবেন না দাদা, ভুলেও এই বাড়ির দিক পা বাড়াবেন না। এখানে গেলে আর ফিরে আসতে পারবেন না। এই বাড়িতে মানুষের রক্ত নিয়ে খেলা করা হয়। এমন কথা শুনে সুরেন কিছুটা অবাক হলো, কারণ পথে অনেকেই জিজ্ঞাসা করেছিল, সবাই একই উত্তর দিয়েছে। সুরেন এসব কথা গুরুত্ব না দিয়ে তার মার দেওয়া ঠিকানা অনুযায়ী বাড়িটা খুঁজতে থাকে। অবশেষে নানা বাড়ি এসে হাজির হলো। বলে রাখা ভালো, কোনো এক দ্বন্দ্বের কারণে সুরেন ও তার ফ্যামিলির কেউ দীর্ঘ সময় ধরে নানা বাড়ির সাথে যাতায়াত করে না। অবশেষে দরজায় কড়া নাড়ল সুরেন। কেউ বাড়ি আছেন? ভেতরে কেউ থাকলে সারাদিন। কোনো সারা শব্দ নেই। কেউ থাকলে সারাদিন, আমি সুরেন। প্রায় ঘন্টা খানেক পর খসখস করে কাশতে কাশতে একজন বৃদ্ধা দরজা খুলল। নানি, কেমন আছো? ভালো আছি রে। তুই কে নাতি? তোকে তো চিনলাম না। কেন এসেছিস সেই নির্বাসনে? আমি তোমার ছোট মেয়ে পদ্মরানীর ছেলে সুরেন। ও সুরেন, আয় আয়, ভেতরে আয়। সুরেন বাড়ির ভিতরে ঢুকেই একটু আনইজি ফিল করছে, কারণ বাড়িটা ছিল পুরনো। দেখেই মনে হচ্ছে এই বাড়িতে কেউ থাকে না। ঘরে ঢুকেই হকচকিয়ে গেল সুরেন। সুরেন দেখতে পেল পুরনো একটা অ্যালবাম স্মৃতি করে রাখা আছে একটি মানুষ। চুলগুলো সাদা সাদা, আশেপাশে কয়েকটি কঙ্কালের হাড়গোড়। সুরেন চিন্তা আর ভুল করল না, এটা ছিল সেই লোকটা যাকে একটু আগেই শ্মশানে সৎকার করে আসলো এবং যার সাথে হরি দোকানে দেখা হয়েছিল। এটা দেখে সুরেনের চোখ মাথায় উঠে গেল। তা সুরেন, কেমন আছিস বল বাপু? আমার মেয়েটা কেমন আছে বল? এই তো সবাই ভালো আছে। তা নানা কোথায় নানি? নানাকে যে দেখছি না। নানাকে তো কখনো দেখিও নেই, তার সাথেও একটু আলাপ করিয়ে দাও। সুরেন বারবার পুরনো অ্যালবামটার দিকে তাকায় আর ভয় পাচ্ছে। নানার কথা জিজ্ঞেস করছিস? তোর মা কখনো আসলো না, আর এখন কি না তুই এসেছিস নানার খবর নিতে? কত কষ্ট করেছি, কত না খেয়ে থেকেছি, কেউ দেখার মতো ছিল না, ফিরেও তাকায়নি কেউ। এমন কথা শুনে সুরেন একটু বিব্রত ফিল করছে। পাশে একটি পুরনো রেডিও বাজছে, আর রেডিওতে অনবরত একটি রেকর্ডই বেজে যাচ্ছে। 3টি বেয়ারিশ লাশ মর্গে পড়ে আছে। আগামীকাল আনুমানিক 9টার সময় রাস্তার পাশের একটি টং দোকান থেকে মাছ বয়সী 3 জন লোকের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে মারা গেছে তা এখনও জানা যায়নি, তবে তাদের শরীরে অনেক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। আপনার নিকটাত্মীয় কেউ ম্যাচিং থাকলে অবশ্যই মর্গে এসে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। সুরেনের আর বুঝতে বাকি রইল না যে ওই 3 জন লোক আর বেঁচে নেই। কোনো না কোনোভাবে তারা মারা গিয়েছে, কোনো শক্তি তাদের বাঁচতে দেয় নাই। এবং সুরেন বুঝতে পারল তাদের মৃত্যুর পিছনে এই বৃদ্ধা লোকটা কোনো না কোনোভাবে জড়িত। আচ্ছা নানি, এই অ্যালবামটার এই লোকটা কে? ওইটাই তোর সেই হতভাগা নানা, যে আরো 21 বছর আগে খুব কষ্ট পেয়ে অপমানের বোঝা মাথায় নিয়ে মরতে হয়েছে তাকে। সুরেন অবাক, যে মানুষটা আরো 21 বছর আগে মারা গেছে তাকে আজ সুরেন সৎকার করে আসলো। লোকটা সুরেনের দিক খুব বিভৎসভাবে তাকিয়ে আছে, চোখগুলো বড় বড় হয়ে আছে,
মানুষ খেকো পশুর মতো খুব ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। অন্যদিকে রেডিওতে একইভাবে ভয়ঙ্কর সেই রেকর্ডটা বেজে যাচ্ছে। 3টি বেয়ারিশ লাশ মর্গে পড়ে আছে। আগামীকাল আনুমানিক 9টার সময় রাস্তার পাশের একটি টং দোকান থেকে মাছ বয়সী 3 জন লোকের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে মারা গেছে তা এখনও জানা যায়নি, তবে তাদের শরীরে অনেক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। আপনার নিকটাত্মীয় কেউ ম্যাচিং থাকলে অবশ্যই মর্গে এসে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। এ আমার নানা, কি বলছো নানি? এই 3 জন মানুষ মারার পিছনে নিশ্চয়ই এর হাত আছে। এ একজন খুনি। আর এ তো কোনো মানুষ নয়, এ তো জীবন্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রতিশোধের নেশায় আত্মা হয়ে ঘুরে বেরিয়েছে। আস্তে আস্তে সুরেনের নানির চোখগুলো লাল হতে শুরু করলো। কিন্তু ওনাকে তো আমি গতকাল রাতে নিজ হাতে শ্মশানে সৎকার করে আসলাম, এবং হরির দোকানে যে 3টি মার্ডার হয়েছে সেখানে উনি উপস্থিত ছিল। আমি আসার সময় নদীর ওপর একটা দোকানে ফ্রিতে চা খেতে চেয়েছিল। এটা শুনে কয়েকজন লোক তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, যার জন্য ওই লোকগুলোকে উনি অভিশাপ দিয়েছিল। মরবি, তোরা সবাই মরবি, একজনও বাঁচবি না, একজনও না। আর ওরাই সেই 3 জন যাদের মৃত্যুর ঘোষণা এখন রেডিওতে বাজছে। 3টি বেয়ারিশ লাশ মর্গে পড়ে আছে। আগামীকাল আনুমানিক 9টার সময় রাস্তার পাশের একটি টং দোকান থেকে মাছ বয়সী 3 জন লোকের মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে মারা গেছে তা এখনও জানা যায়নি, তবে তাদের শরীরে অনেক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে। আপনার নিকটাত্মীয় কেউ ম্যাচিং থাকলে অবশ্যই মর্গে এসে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। আর আমার মনে হয় এটা কোনো সাধারণ মৃত্যু না, এটা একটা মার্ডার। হ্যাঁ, তোর নানা তো অনেক আগেই মারা গেছে। শুধু প্রতিশোধের নেশায় আজও বেঁচে আছে। আর ওদের মৃত্যুর পেছনে শুধু 1 কাপ চা জড়িত নয়। তাহলে কি? তোর মা যেদিন সবাইকে না জানিয়ে তোর বাবার হাত ধরে চলে গেল, সেদিন থেকেই তোর নানাকে সবাই অপমান করতে থাকে। রাস্তাঘাটে যে যেখানে পেয়েছে সে সেখানেই অপমান করেছে। এই অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে তোর নানা আত্মহত্যার পথ বেছে নেয়। আর ওই 3 জন লোকই তোর নানাকে বেশি অপমান করত। তোর নানার মৃত্যুর শোক আমিও কাটিয়ে উঠতে পারি না। না খেয়ে থাকতে থাকতে আমিও এ পর্যায়ে মারা যাই। আর বাকি ছিল ওই 3 জন যাদের কথা এখন রেডিওতে শুনছিস। ওদেরও কাল শেষ করে দিয়েছে। এখন তোর নানার মুক্তি, তার প্রতিশোধের নেশা কেটে গেছে। আর শোন, তুই চলে যা এই বাড়ি থেকে, কারণ এই বাড়ির কেউ বেঁচে নেই। তুই একটি মৃত্যুপুরীতে চলে এসেছিস। এখানে আমাদের মতো আরো আত্মারা আসবে। তারা আসার আগেই তুই চলে যা। তারা চলে আসলে তুই আর বেঁচে ফিরতে পারবি না। সুরেন কোনো রকম সেখান থেকে বেরিয়ে চলে আসে এবং তার জীবন নিয়ে এই মৃত্যুপুরী ত্যাগ করে। পরে রয়ে যায় সুরেনের নানি একাই ছোট্ট কুঁড়ে ঘরটিতে তার স্বামীর দেহরক্ষী হিসেবে। সুরেনের এটা কখনই জানা হয়নি যে 21 বছর আগে মরে যাওয়া লাশটার সৎকার কেন আজ করতে হলো। আর ওই নৌকা